গত এক দশক ধরে ছাত্রলীগ যেমন হেলমেট বাহিনী হয়ে উঠেছিল, তেমনি শিবিরও রয়েছে এক অন্ধকার অধ্যায়। শিবিরকে এখনো রক্কাটা বাহিনী বলা হয়। কেন শিবিরকে রক্কাটা বাহিনী বলা হয়? শিবিরকে আসলেই রক কেটেছিল? কত ছাত্রছাত্রীর রক তারা কেটেছিল? এই রক্কাটা কি তাদের অতীত ইতিহাস, নাকি বর্তমানেও তাদের এই বর্বরতার ইতিহাস রয়েছে বা এটা চলমান রয়েছে? কেন বা আমেরিকান ন্যাশনাল কনসোর্টিয়াম ফর স্টাডি অফ টেরোরিজম অ্যান্ড রেসপন্স টু টেরোরিজম, তাদের যে ফাইল রয়েছে সেখানে শিবিরকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করেছিল? কেনই বা 2015 সালের 30শে এপ্রিল যুক্তরাষ্ট্রের কংগ্রেস শিবির এবং জামায়াত ইসলামকে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছিল? এই সবগুলো বিষয়ে আজকে জানার চেষ্টা করব। আমার এই ভিডিও শিবিরকে ভিলেন বানানোর জন্য নয়, বরং যারা শিবিরের এই অপকর্মগুলোর কোনো নথি নাই বলে তাদেরকে হিরো বানানোর চেষ্টা করতেছেন তাদের জন্য। কেন ছাত্রলীগের হেলমেট বাহিনীর দায় শিবিরও নিবে না, সেটা নিয়ে পরবর্তীতে আমার আরেকটা ভিডিও থাকবে। স্বাধীনতা যুদ্ধের আগে বাংলাদেশ ছাত্র শিবির ছাত্র সংঘ নামে পরিচিত ছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই ছাত্র সংঘ আলবদর বাহিনী গঠন করে বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীকে হত্যা করে। স্বাধীনতা যুদ্ধের পরে জিয়াউর রহমান যখন জামায়াতকে পুনর্বাসন করে, তখন 1977 সালে 6 ফেব্রুয়ারি ছাত্র সংঘ নতুন নামে বাংলাদেশ ছাত্র শিবির নামে তাদের রাজনীতি শুরু করে। প্রতিষ্ঠার মাত্র 4 বছর মাথায় 1981 সালে মার্চে চট্টগ্রাম সিটি কলেজের নির্বাচিত এজিএস ছাত্রলীগ নেতা তবারক হোসেনকে শিবির ক্যাডাররা ক্যাম্পাসে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। 1982 সালের 11 মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মোস্তাক আলাইকে শিবির ক্যাডাররা নৃশংসভাবে হত্যা করে। এভাবেই তাদের নৃশংস হত্যাকাণ্ড চলতে থাকে। 1984 সালে চট্টগ্রাম কলেজে সরোয়ার্দী হলের 15 নম্বর কক্ষে ছাত্র ইউনিয়ন নেতা সাদাত হোসেনকে জবাই করে হত্যা করে শিবির কর্মীরা। 1986 সালে ছাত্রনেতা আব্দুল হামিদের হাতের কবজি কেটে নেয় শিবির কর্মীরা। শুধু যে কবজি কেটে নিয়েছে তা না, সেই কাটা হাত তারা বর্ষার পল্লায় গেথে উল্লাস করতে থাকে। শিবির সবচাইতে বেশি অপরাধ করেছিল চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। 1977 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমতলা চত্বরে শপথের মাধ্যমে শিবির কর্মীরা প্রকাশ্যে রাজনীতি করা শুরু করে। এই সকল বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্রমৈত্রী সহ ছাত্রলীগ এবং অন্যান্য ছাত্র দলের আধিপত্য ছিল, এবং সেইখানে রক কাটার মধ্য দিয়ে বা বিরোধী রাজনৈতিক দলগুলোর রক কাটার মধ্য দিয়ে ছাত্র শিবির তাদেরকে সেখানে প্রতিষ্ঠিত করেছিল। এই জন্য চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে গ্রামগুলো আছে সেইগুলাকে তারা টার্গেট করেছিল। সেই সকল গ্রামে ছাত্র শিবিরের যেই কর্মীরা ছিল তাদেরকে মেসে থাকার ব্যবস্থা করে দিয়ে ওইগুলাকে এক একটা মিনি ক্যান্টনমেন্ট তৈরি করেছিল, যাতে করে বিশ্ববিদ্যালয়ে কোনো রকম গ্যাঞ্জাম বাজলে বা বিশ্ববিদ্যালয়ে কোনো রকম অঘটন ঘটাইতে চাইলে সকলেই খুব দ্রুত সংগঠিত হইতে পারে। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যপত্র বিশ্লেষণ করে দেখা যায় যে 1988 সালের 31শে মে দিবালোককে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রমৈত্রীর সভাপতি জামিল আক্তার রতনে 4 পায়ের হাত পা কর্তন করে এই শিবির কর্মীরা। এর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের রক কাটার রাজনীতি শুরু হয়। ওই দিন প্রায় 35 জন শিক্ষকের সামনে এক অপার্থিব হুইসেল বাজিয়ে নারে তকবীর বলে শিবিরের গুন্ডারা এতগুলা লোকের সামনেই কিন্তু জামিল আক্তার রতনের হাত পায়ের রক কেটে দেয়, এবং এরপর থেকে শিবির রক কাটা বাহিনী নামে পরিচিতি লাভ করে। ওই বছরই 17 নভেম্বর শিবির কর্মীদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মারা যায় আসলাম হোসেন। এর পরের দিনই অর্থাৎ 18 নভেম্বর শিবির ক্যাডারদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসগর আলী মৃত্যুবরণ করেন। ওই বছর আরো কয়েকটি ঘটনা ঘটে। 17 জুলাই এসএম হলে বহিরাগত শিবির ক্যাডাররা হামলা চালিয়ে জাসদ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি ও সিনেট সদস্য আইব আলী খান, বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক, সিনেট সদস্য আহসানুল কবির বাদল ও হল সংসদের বিপি নওশাদের হাত পায়ের রক কেটে নেয় এই শিবির ক্যাডাররা। সেই বছর 19 সেপ্টেম্বর শেরেবাংলা হলের সামনে ছাত্রমৈত্রীর নেতা জুবাইর চৌধুরী রিমুর হাত পায়ের রক কেটে তাকে হত্যা করে শিবির ক্যাডাররা। 1994 সালে ছাত্রমৈত্রীর নেতা প্রদত্ত রুদ্র চৌধুরী পরীক্ষা দিতে যাওয়ার সময় তৃতীয় বিজ্ঞান ভবনের সামনের রাস্তায় শিবির কর্মীরা
তার হাত পায়ের কবজি কেটে নেয়। এইভাবে আমরা যদি লিস্ট ধরে বলি তাহলে কিন্তু বিশাল লিস্ট হয়েছে। 1995 সালে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সদস্য পরাদের হাতের কবজি কেটে নেয় এই শিবির কর্মীরা। ওই দিন ছাত্র দলের আরো 25 নেতাকর্মীর হাত পায়ের রক কাটে কিন্তু এই শিবির কর্মীরা। এরপর বেশ কয়েক বছর শিবিরের রক কাটা রাজনীতি বন্ধ ছিল, কিন্তু 2010 সালে শিবির আবার তার স্বরূপে ফিরে আসে। 2010 সালের 8 ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা ফারুকের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শিবির আবার তার রক কাটার রাজনীতিতে ফিরে আসে। ওই দিন শিবির ছাত্রলীগ কর্মী ফিরোজ হোসেন, রাফিউজ্জামান, শহীদুল ইসলাম এবং সাইফুর রহমান বাদশা সহ 6 জনের হাত ও পায়ের রক কেটে দেয়। জামাত শিবির সারা দেশে এভাবে মানবতা বিরোধী কাজ করলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবচাইতে তারা বেশি এই অপকর্মগুলো করেছে এবং সেখানে অনেক ছাত্রের রক কাটার কারণে সারা জীবনের জন্য তারা পঙ্গুত্ব বরণ করেছে। 28 এপ্রিল 2014 যখন আওয়ামী লীগ ক্ষমতায়, তখনও এই শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় দিনের বেলায় 2 জন ছাত্রলীগ নেতার রক কেটে দিয়েছিল। এই সময় ছাত্রলীগ নেতা মাসুদের পায়ের গোয়ালি থেকে তার পাতাটা একদম বিচ্ছিন্ন করে দিয়েছিল। এই কয়দিন আগে যে মাসুদকে, অর্থাৎ হাসিনা পতনের পর যে মাসুদকে তারা পিটিয়ে হত্যা করেছিল, সেই মাসুদকে 14 সালেই তারা কিন্তু পঙ্গু করে দিয়েছিল। এইভাবে আসলে লিস্ট ধরে পড়লে এই লিস্টে শেষ হবে না। অনেক বড় লিস্ট শিবিরের হাতে নির্যাতিত এবং পঙ্গু বরণকারী মানুষের সংখ্যা। ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অধিভুক্ত ন্যাশনাল কনসোর্টিয়াম ফর স্টাডি অফ টেরোরিজম অ্যান্ড রেসপন্স টু টেরোরিজম তাদের যে টেরোরিস্ট অর্গানাইজেশনের প্রোফাইল করেছিল, সেখানে ছাত্র শিবিরকে একটি ভয়ঙ্কর আন্তর্জাতিক বা একটি ভয়ঙ্কর জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করেছিল। স্টার্ট হলো ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড কলেজ পার্কের একটি এমিরেটাস হোমল্যান্ড সিকিউরিটি সেন্টার্স অফ এক্সিলেন্স, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বে সন্ত্রাসবাদ নিয়ে গবেষণা করে। এটি গ্লোবাল টেরোরিজম ডাটাবেস সংরক্ষণ করে, যেখানে এখন পর্যন্ত বিশ্বে প্রায় 2 লাখ টেরোরিজম অ্যাটাকের নথি রয়েছে। তাদের রিপোর্টে বলা হয়, যদিও ছাত্র শিবির আইসিএস আইনি এবং আন্তর্জাতিক ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্ট অর্গানাইজেশনস এর মতো বৈধ সংগঠনের সদস্য, ইসলামী ছাত্র শিবির অত্যন্ত জঙ্গি মনোভাবের একটি দল। এছাড়া এও বলা হয় যে এই ইসলামী ছাত্র সংঘ দেশীয় এবং আন্তর্জাতিক অনেক জঙ্গি গোষ্ঠীর সাথে যোগসূত্র রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কংগ্রেস 2015 সালের 30 এপ্রিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামকে নিষিদ্ধের প্রস্তাবও দিয়েছিল। গত 26 সেপ্টেম্বর 2024 ছাত্রলীগের হেলমেট বাহিনী থেকে বের হয়ে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ফরহাদ বলেছেন যে শিবিরের নামে যে রক কাটার গুজব রয়েছে বা যে রক কাটার কথা বলা হচ্ছে তার কোনো নথি নেই। গুগলে সার্চ করলে বরং যে ছাত্রলীগেরই রক কাটার কাহিনী পাওয়া যাবে। এর কারণ হলো 2009 সাল পর্যন্ত বাংলাদেশে অনলাইন পত্রিকা বা ইন্টারনেটের এত অ্যাভেলেবিলিটি ছিল না। 2006 সালে যদিও বাংলা নিউজ 24 প্রতিষ্ঠিত হয়েছিল, বরং 2009 এর পর থেকে মেজরিটি অনলাইন পত্রিকা তাদের কার্যক্রম চালায়, যার কারণে 2009 এর পর থেকে শিবিরের সব অপকর্ম আপনি সহজেই পেয়ে যাবেন। বাট এর আগের অপকর্মগুলো পাওয়ার জন্য আমাদেরকে নির্ভর করতে হচ্ছে আপনার পত্রিকার উপর, অর্থাৎ যে পত্রিকাগুলা অফলাইনে পাবলিশ হয়েছিল সেগুলোর উপরে। যেই হত্যাকাণ্ডগুলোর কথা আলোচনা করেছি এগুলা গুটি কয়েক মাত্র। এছাড়াও শিবিরের কিন্তু আরো অনেক অপকর্ম রয়েছে, অনেক হত্যা রয়েছে। যেমন 1988 সালে 24 সেপ্টেম্বর সিলেট জাসদ ও ছাত্রলীগের নেতা মনির কিবরিয়া চৌধুরী, তপন জ্যোতি ও এনামুল হক জুয়েলকে হত্যা করে শিবির কর্মীরা। 1989 সালের 18 এপ্রিল শিবিরের হামলায় মারা যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শফিকুল ইসলাম। 1990 সালের 12 ডিসেম্বর হত্যা করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৈত্রী সহ সভাপতি ফারুকুজ্জামানকে। 1992 সালের 17 মার্চ গুলি করে হত্যা করা হয় জাসদ ছাত্রলীগ কর্মী ইয়াসিন আরাফাতকে। 1998 সালের বরিশাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা ছাত্র আইয়ুব আলী শিবিরের হাতে নিহত হন। 1998 সালে শিবিরের গুলিবর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুশফিক সালেহ নিহত হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন কর্মী সঞ্জয় তলাপাত্রকে নির্মমভাবে হত্যা করা হয় এবছর। 2000 সালে বহুল আলোচিত 8 মার্ডার বা 8 জনকে হত্যা করার নির্মম ঘটনা ঘটে চট্টগ্রামে। ওই বছর চট্টগ্রামের বদ্দারহাটে 8 জন ছাত্রলীগ নেতাকর্মীকে প্রকাশ্য দিবালোকে
ব্লাশ ফায়ার করে হত্যা করে শিবির কর্মীরা। ২০০৪ সালের ৩১শে অগস্ট শিবিরের হাতে নিহত হয় সিলেট সরকারি ভেটেরিনারি কলেজের ছাত্র রফিকুল হক সোহাগ। এইভাবে সারা দেশে, বিশেষ করে চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে বর্বরতা শিবির দেখিয়েছিল সেটাকে এখন জাস্টিফাই করা হচ্ছে সেখানে নাকি তাদের কোনো নথি নেই। আসলে অপরাধ কোনোভাবেই ঢাকা থাকে না, সেটা কোনো না কোনোভাবে বের হয়। আপনি যদি সেটা নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে আপনি জানতে পারবেন, না হলে আপনি জানতে পারবেন না। শুধু তাই নয়, গতকাল ২৬ সেপ্টেম্বর ২০২৪-এ চট্টগ্রাম কলেজে ৫ জন ছাত্রকে পিটায় এই ছাত্র শিবির এবং ছোড়া হয় ককটেলও। এই ছাত্র শিবিরের বর্বরতা অনেকেই জানে না, এই কারণে দীর্ঘ সময় আওয়ামী লীগের হেলমেট বাহিনী ক্ষমতা ছিল এবং নতুন যে জেনারেশন তারা পূর্ববর্তী যে শিবিরের বর্বরতা সেটা কিন্তু দেখেনি, যার কারণে তারা এটা প্রচার করার চেষ্টা করতেছে যে শিবিরের এই রক কাটার ইতিহাস নাকি মানুষ জাস্ট মুখেই বলে, সে তার দাদা দাদার থেকে শুনেছে। আসলে সেটা নিয়ে যদি আপনি রিসার্চ করেন সেটা কিন্তু প্রকাশ্যে আসবে এবং সেটা আসতে হবে, কারণ শিবিরের এই অপকর্মগুলা সারা দেশব্যাপী সংগঠিত হয়েছিল। আমরা আশা করি ছাত্র শিবির তার পূর্বের বর্বরতাগুলো ছেড়ে দিবে এবং নতুন করে তারা রাজনীতি শুরু করবে। পূর্ববর্তীতে তারা যে বর্বরতা করেছিলেন তার নথি যদি কাটতে যান অবভিয়াসলি সেগুলো সামনে আসবে, কিন্তু বর্তমানে যে আপনারা যে অপকর্মগুলো করবেন সেগুলো কিন্তু নথি অটোমেটিকলি হয়ে যাবে, কারণ ডেটাবেসটা এখন বিশাল। সো এই অপকর্মগুলো ঢাকার আর কোনো সুযোগ থাকবে না। তাই আমরা আশা করি শিবির তার বর্বরতার রক কাটার রাজনীতি ছেড়ে দিয়ে সুস্থ স্বাভাবিক রাজনীতি করবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।